বর্তমান সরকারের সময় অনেকটা উন্নতি হয়েছে, ধীরে ধীরে উন্নতি হবে ইনশাল্লাহ। আমাদের অধৈর্য হওয়ার কিছু নেই। আজকে যেটা তো বলছিলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা নবী নেওয়াজ লোহানী, আমাদের বিপুল, এবং এখানে মঞ্চে উপবিষ্ট এই সব সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, এবং নাম ভুল করে বলাও ঠিক না, অনেকে নাম ভুল হয়ে যাবে। সুতরাং আমরা সবাই সবার নেতা এবং কর্মী, নেতার চাইতে কর্মীদের দাম বেশি, আমরা অনেক সময় মূল্যায়ন করি, মূল্যায়ন করতে ভুলে যাই। এই জন্য এই বিগত সরকার, শেখ হাসিনার সরকার, এই একটিমাত্র কারণ যে তিনি শুধু নিজের পেটটা ভরেছেন। দুর্নীতি করারও একটা নীতি আছে, দুর্নীতির একটা নীতি আছে। আমাদের আমার সিনিয়র একজন কলিগ, খুব বিখ্যাত লোক, অর্থনীতিবিদ ডক্টর আকবর আলী খান, তিনি একটা বইতে লিখেছিলেন যে আমাদের দেশে দুর্নীতিরও কোনো নীতি নেই। আপনাদের ঘুষ নিয়ে অফিসে ঘুষ নিয়ে সঠিকভাবে সঠিক টাইমে কাজ করে দেবে, সেটাও করতো না, এমন দুর্নীতির অধঃপতন হয়েছে। সুতরাং এখন অনেক উন্নতি হয়েছে বর্তমান সরকার। ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা এই দেশবাসী, আমরা সবাই, এবং বিশেষ করে বিএনপি নামে একটি দল, এই বৃহত্তম একটি দল, যে দলকে আশা করছিল, এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যা আশা করে আসছিলেন তার নেতৃত্বে, যে দেশটাকে আমরা সত্যি সত্যি একটা সমৃদ্ধশালী সৎ মানুষের সমাবেশ ঘটাবো এখানে, এবং সবাই সম্মিলিতভাবে দেশটাকে আমরা অগ্রগামী করব। সেই দেশটাকে আমরা খুবলে খেয়েছি কতগুলি বড় বড় প্রজেক্ট নিয়ে, মেগা প্রজেক্ট নাম দিয়ে, সেইগুলি মেগা দুর্নীতি হয়েছে। মেগা দুর্নীতি একটি কথা হল যে মেগা প্রজেক্টটার উদ্দেশ্যই ছিল মেগা দুর্নীতি। বড় টাকা ইনভেস্ট করলে দেখা যাবে একটা ক্যামোফ্লেজ বলে যায়, এটাকে হলো কি চোখে ধাঁধা লাগিয়ে দাও। আগে সরকার শেখ হাসিনা এটা ভালো জানতো, ধাঁধা কি লাগিয়ে দিয়েছে, বিশাল পদ্মা সেতু করেছে, বিশাল আপনার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রাস্তা, সুন্দর সুন্দর নাম, মানুষ শুনে রাস্তার উপর উঠে যাওয়ার সত্যি সত্যি তো বিশাল উন্নতি হয়েছে। এত উন্নতি হয়েছে আমাদের নিজেদের লোকেও, আমরা নিজেরাও অনেক সময় উন্নত হয়ে যেতাম, মানে বিচলিত হয়ে যেতাম, যা সত্যি সত্যি তো এত উন্নতি হয়েছে একটা ঢাকা শহরে। আবার এই যে বিদেশের মতো মেট্রো ট্রেন চালু হয়েছে, সত্যি তো এটাতে এত বড় উন্নতি হয়েছে। কিন্তু এই উন্নতি কিন্তু হয়েছে, এটা কেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মানে কিছু কিছু ভৌতিক ভৌতিক কাঠামোর উন্নতি হয়েছে সত্যি, সেটা অবশ্য দরকার ছিল। কিন্তু সেটার পিছনে যে দুর্নীতি এবং অনৈতিক যে কর্মকাণ্ড হয়েছে, সেই অনৈতিক কর্মকাণ্ডে শুধু মন্ত্রী, প্রধানমন্ত্রী, মন্ত্রী নয়, সমস্ত দেশবাসীকে একটা দুর্নীতি জায়গায় আবদ্ধ করে দেবে। এবং শুধু দুর্নীতি যেখানে অফিসে যাবে, ঘরে বাইরে সর্বত্র দুর্নীতি। আমাদের এই প্রথম আমাদের আজকে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, যে ছাত্র আমাদের সন্তান তুল্য, আমাদের সন্তান শুধু ঘনিষ্ঠ ভাতা তুল্য, সারা দেশে প্রায় সহস্রাধিক, হাজারের বেশি, এই হিসাব আমরা মোটামুটি জেনেছি। কিন্তু আরো অগণিত বলা যায় না, এখনো সঠিক তথ্য পরিসংখ্যান পাওয়া যায় না যে কত মায়ের বুক খালি হয়েছে, কত পিতা তার সন্তান হারিয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে, কত ভাতা তার ভাতাকে হারিয়েছে, কত বোন তার বোনকে হারিয়েছে, অসংখ্য। এটা পৃথিবীর ইতিহাসে এইরকম আপনার গুলিবিদ্ধ করে বড় পিশাচের মতো, রক্ত পিপাসুর মতো শেখ হাসিনা রক্ত পান করে গেছে। যে জল্লাদ সঙ্গে অচিন্তনীয় যে ছেলেটি আবু সাহেব যেভাবে পক্ষ পেতে দিয়েছে, ভোট পেতে দিয়েছে রক্ত দেওয়ার জন্য, আপনারা কি কল্পনা করতে পারেন? আমরা কি কল্পনা করতে পারি কিসের জন্য? মানুষের অবস্থা অত্যাচারিত, নিপীড়িত হয়ে দেয়ালে পিঠ থেকে দেয়ালও ভেঙে গিয়েছে, এমন অবস্থা হয়েছিল, যার ফলে আমাদের সন্তানরা বুক পেতে নিয়েছে। একটি ফেসবুক আপনারা অনেকে দেখেন, দেখেছেন একটি মেয়ে, তার বক্তব্য বলছে
যে আমি যদি মৃত্যুবরণ করি আমাকে একা পাবেন না, পিছন থেকে 10 জন আসবে, 10 জনের পিছনে 100 জন, 100 জনের প্রায় 1000, কতজনকে গুলি করে মারবে। এবং শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন তার গণভবনের সিনারি আপনারা দেখেছেন, লক্ষ লক্ষ জনতা ঢুকে পড়েছে। শেখ হাসিনা যদি আর আধা ঘন্টা সেখানে থাকতো লোকজনের পিছিয়ে মেরে ফেলবে। লজ্জাহীনা আজকে পালিয়ে গেছে, শুধু এই দেশবাসীর ক্ষতি করে, দেখবেন প্রত্যেকের ক্ষতি হয়েছে। তার একটি দল অনেক বৃহত্তম না হলেও অনেক বড় দল এবং অনেক পুরনো দল, তাদের অবদান আছে, কিন্তু সেই দলটিকে সে নষ্ট করে দিয়েছে এবং দলের যারা নেতা কর্মী আছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। একটা বিবেকহীন মহিলা আজকে এই কাণ্ড করে দিয়েছে। সুতরাং এর থেকে আমাদের লেসন নিতে হবে, শিক্ষা নিতে হবে। যে কথাটি আমাদের পূর্ববর্তী বক্তা নবীন জোহানি এবং জওয়ানা বলে গেছেন যে আমাদের মধ্যে ওই ক্ষমতা লোক, আমি নেতা হই বা আমাকে বড় নেতা যারা আছে বিএনপি বড় বড় নেতা কারণই মনে এবং নেতা কর্মীদের মধ্যে বিশেষ করে কর্মীরাই আসল, কর্মীরা শক্তির উৎস, তাদের মধ্যে যেন এই লোক লালসা না দেবে। আজকে দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়বারে স্বাধীন হয়েছে, যেখানে প্রথমবারে যুদ্ধ হয়েছে সেখানে মুক্তিযোদ্ধাদের অবদান আমাদের নিশ্চয়ই স্বীকার করতে হবে। কিন্তু এবারের যে স্বাধীনতা, এই স্বাধীনতাকে আপনাকে করতে হলে কি করতে হবে? আপনার আত্মাটাকে পবিত্র করতে হবে। পবিত্র জিনিস, পবিত্র আমানত, এই স্বাধীনতা হলো পবিত্র আমানত। আপনার এই পবিত্র জিনিস কোরআন শরীফ যেমন স্পর্শ করতে গেলে আপনাকে ওযু করতে হয়, তেমনি ভাবে এই পবিত্র আমানত সন্তানদের দেওয়া, আমাদের বিএনপি নেতা কর্মীদের দেওয়া, আমাদের যে ছাত্র নেতা কর্মী যারা মারা গেছেন, আত্মাহুতি দিয়েছেন, আমাদের বিএনপির কিন্তু অনেক নেতা কর্মী 15 বছর যেমন আত্মাহুতি দিয়েছে। সুতরাং তাদের রক্তের শপথ, ছাত্রদের রক্ত শপথ আমরা লোমাতুর হব না। আমাদের মন থেকে ক্ষমতার লোক, অর্থের লোক পরিত্যাগ করতে হবে। এই এখানে কি সততা এবং সদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলব না, মিথ্যা বলা মহাপাপ। এই কথাটা সকালবেলা উঠে আমাদের মনে করতে হবে যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই কথাটা আগে আমরা যারা আছি, আমরা যারা যুক্ত হয়ে গেছি তাদের আগে মনে করতে হবে। তারপরে আপনার সন্তানকে এবং আপনার নাতি নাতক যারা আছে তাদেরকে বলতে হবে, বাবা তুমি সকালে উঠেছো, সারাদিন তুমি ভালো হয়ে চলবে। অর্থাৎ তুমি সারাদিন একটি কাজ হলেও ভালো কাজ করবে, করে সন্ধ্যায় ফিরে এসে আমাকে বলবে, বাবা আজকে আমি অমুকের একজন বৃদ্ধ লোক বাজারে যাচ্ছিল, তার বোঝাটা আমি তার মাথায় উঠিয়ে দিয়েছি, অথবা তার বোঝাটা আমি নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছি। একটা ভালো কাজ আমি করেছি, এইটা আমাদের মনে থাকতে হবে। এইটা যদি আমরা করতে পারি, আমার সন্তান আমার নাতিদেরকে আমি যদি সৎ করতে পারি, দেশ প্রেমী এই সততা বাণী হলো আমার দেশকে, এই দেশকে ভালোবাসতে হবে, দেশের মাটিকে ভালোবাসতে হবে। ভালোবাসতে হলে আপনাকে হিংসাতে বিতাড়িত করতে হবে। যে এটা অন্যায় করেছে করুক, অন্যায় করেছে করুক, আপনার মাথায় হাত দিয়েছে, আপনাকে ঘুষি মেরেছে রাস্তায়, অন্য আদর্শে বিশ্বাসী, ভুলে যান অথবা ক্ষমা করে দেন, অথবা আপনি আইনকে সুপর্দ করেন। দেশে আইন আছে, আইন মানাটাও কিন্তু আপনার হাদিস কোরআন আছে। আপনার দেশের যে বাদশা, দেশের যে নিয়ম, দেশের যে নীতি, যেটা নীতি সেটা মেনে চলাও আপনার জন্য ফরজ। সুতরাং আপনি যদি আইন কানুনকে ভঙ্গ করেন, আপনার তাহলে আপনার যে ধর্ম, আমাদের ইসলাম ধর্ম সবথেকে পবিত্র ধর্ম, সেই পবিত্র ধর্মের নির্দেশও আপনি খিলাফ করলেন। আপনার দেশের আইন এখন দেশের আইন ইনশাআল্লাহ ভালো হয়েছে। যারা আজকে অ্যাডভাইজারি কাউন্সিল আছে প্রত্যেকটা ব্যক্তিগতভাবে অনেকে চিনি, প্রত্যেকে সৎ লোক, ভালো লোক। তারা আশা করি, আমরা এখন পর্যন্ত আশা করি যে তারা ভালো করে চলবেন, ভালো কাজ করবেন এবং কিছু সংস্কারের প্রয়োজন আছে। এদেশে ধরেন দুর্নীতিতম কমিশন, নির্বাচন কমিশন, যত কমিশন, যত কমিটি, যত মন্ত্রণালয় সমস্তগুলি শেখ হাসিনা এদিকে পচিয়ে গিয়েছে, এগুলির মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে গেছে।
এইগুলিকে অবহেলাই করছে। এদিকে পরিষ্কার করতে কিছুটা হয়তো সময় নেবে। এই জন্য আমাদের দল বিএনপি তাদেরকে কিন্তু সবাই দেখেন যে ঠিক আছে আপনারা এই আবর্জনাগুলি পরিষ্কার করে এই দুর্নীতি দমন কমিশনে যারা বসে আছে তাদের কাছে তারা দুর্নীতিবাজ লোককে দুর্নীতি রাখা যাবে না। এখানে সব লোক আনতে হবে এবং সব লোক কোথায় পাবে? আমাদের নেতৃত্ব দিতে হবে। আমরা যারা একটা কাঁচা আসি কিছু এদিকে আমার সারাই করে পরিষ্কার করে তওবা তেলাওয়াত করে ওই সমস্ত জায়গায় পাঠাতে হবে। এই দেশটা আমাদের সবার। এই দেশ শাসন করার জন্য এই দেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হওয়ার জন্য ইলেকশন কমিশনের চেয়ারম্যান হওয়ার জন্য আমরা আমেরিকা থেকে লোক নিয়ে আসবো না, আমরা ইংল্যান্ড থেকে লোক আনবো না। আমাদের দেশের লোক যারা তারাই এদের শাসন করবে, এদেশের ইলেকশনটা করবে। এই ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার এবং যারা সদস্য হবে প্রত্যেকে আমরা দেশেই মনে করবো এবং না দেখলেও আমরা বিশ্বাস করতে বাধ্য হবো যে না যাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বাংলাদেশের নাগরিক কখনো দুর্নীতিবাজ হতে পারে না। বাংলাদেশের নাগরিক কখনো দেশ প্রেমিক ছাড়া হতে পারে না। তারা ভালো কাজ করেছে, ছোটবেলার থেকে সত্য কথা বলা শিখেছে, তারা সৎ কর্ম করতে শিখেছে। সবাই এই বিশ্বাস আমাদের প্রতি অটোমেটিক আসবে। এই জন্য প্রথমেই তাদের ভালো হইতো, আমাদের যার স্তর থেকে তাকেই ভালো হইতে হবে। আমাকে গল্পের কথা বললাম আমার আত্মাকে পরিশুদ্ধ করতে আমাকে নিজেই যে আমি আর সারাদিন মিথ্যা করে বলবো না। প্রত্যেকে এই যে সিভিল শিক্ষাটা আমরা যদি প্রত্যেকে করি তাহলে আমার অন্যের দোকানে আক্রমণ করবো। আমি শুনেছি শুধু ইসলাম করে না বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা হয়। এর জন্য হচ্ছে কি অনেক জায়গায় আমরা বিভিন্ন ভালো ভালো সোসাইটিতে যাই, আমরা যারা দল করে না এমন লোকের সঙ্গে আমাদের কথা বলতে হয়। তারা বলে যে ভাই আপনাদের সম্বন্ধে তো খারাপ কথা শুনছি। খারাপ কথা নাকি আমরা ইসলাম করে নাকি চাঁদা আদায় করা হচ্ছে, তাহলে বিশেষ জায়গা আমরা ইসলাম করে নাকি এই টিকিট ব্যাক করা হচ্ছে। আমরা হ্যাঁ আমি সেটা যদি ব্যাক করা হয়েছে, ব্যাক করা হতো শেখ হাসিনার আমলে এই ব্যাক করা আমি নিজে ব্যাক করতে টাকা দিতে পারতাম। ওই অপরাধটা আমিও অপরাধ। আমি যখন ব্যাগের টিকিট কাটলাম তার মানে আমি বেশিতে টাকাটা দিলাম, এটা অন্যায় না? এইটা যে দোষ করে এবং ঘুষ নেয় এবং ঘুষ দেয় দুজনকে নয়। আমি যে ওই ব্যাগের টিকিটটা কিনেছি ওটার জন্য আল্লাহ আমাকে শাস্তি দিবে, আপনাকেও শাস্তি দিবে। কারণ তুমি তো অন্যায় করছো, তুমি অন্যায় না করে এখানে বসে থাকতে টিকিট না নিতা। কিন্তু সিচুয়েশন বলে একটা কথা আছে, সার্কামস্টেন্সেস পারিপার্শ্বিক বলে একটা কথা আছে, সেইটার চাপে শেখ হাসিনার চাপে আমরা এমন প্রগতিত হয়েছিল যে বাধ্য হয়ে ওই টিকিট কিনতে হয়েছে আমাদের, বাধ্য হয়ে আমাদের টিকিট। আল্লাহ এই জন্য আমরা এই মজলিসের শেষে আমার বক্তব্য শেষে আমরা সবাই দোয়া করবো যে আমাদের যারা আজকে শহীদ হয়েছেন তাদের জন্য এবং দেশকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আমাদের সৎ পথে এবং সমৃদ্ধশালী করুক, এই জন্য আমরা সবাই মিলে দোয়া করবো। আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন, আমি শুধু একটি কথার উপর বারবার গুরুত্ব দিতে চাই যে আমরা সবাই ভালো হোক। আমরা বাংলাদেশি লোক কখনো খারাপ হতে পারে না। বিশ্বে আমরা যেমন এখন বলি ইংল্যান্ডে যখন আমি গিয়েছি, ইংল্যান্ডের পথে যখন হেঁটেছি তখন ওই ছুটু দেখতে ইচ্ছে করে না, এখানে একটা চকচক সুন্দর হেঁটে যে বাইরে আমি কখনো ছুটু ফেলি। কারণ কি? কারণ এত সৌন্দর্য দেখলে এত সুন্দর টিপটপ দেখে করে আমার দেশে আমি তো এখানে গেলে ছুটে ফেলি। এটা হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে বা সিটিজেন হিসেবে আমাদের সেই সচেতনতা গড়ে ওঠে না। যখন ইংল্যান্ডে ছিলাম তখন রাস্তায় ফুটপাথে হাঁটতে হবে, ফুটপাথ ছাড়া নিচে হাঁটতে হবে ইত্যাদি আমি সব করেছি। যখনই আমি ঢাকা এয়ারপোর্টে এসেছি, ঢাকা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসি, তখনই তো আমি পরে যেতে পারি এই রাস্তা গাড়ি থামো হেঁটে চলে যাচ্ছে। এটাকে নিয়ম নিতে হবে না। কারণ হচ্ছে কি আমি করছিলাম তাহলে আমার ট্রাফিকও তো ঠিক নাই, ওই ট্রাফিক পুলিশও তো থাকে না, বা থাকলে ওই যে লাল বাতি সেটাও ঠিক নেই। এইটা খরচ করে আগে সিটিজেনদের আমাদের সচেতন হতে হবে এবং সেই সাথে আইন আমাদের মানতে হবে। সে আইন যদি আমরা মানি, আমরা নিজেরা যদি সৎ হই, নিজেরা সচেতন হই, নিজেদের সন্তানও যদি সচেতন হয়, তাহলে দেশ একদিন সমৃদ্ধশালী হবে। সেটা ভালো করে করে আগে না দেখতে বলে করে। আজকে যেমন একটা দক্ষিণাঞ্চল ফেনী, তারপরে আপনার সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ডুবে গেছে।
অকস্মাৎ ডুবে গেছে। বন্যা প্রতি বছরই হয় আমাদের কিছু কিছু, 84 সালে হয়েছে। কিন্তু যে ব্যক্তি রাতে ঘুমিয়েছে আপনার ফেনি, তার বাচ্চা ধরে নিয়ে গেছে, বন্যা নিয়ে গেছে হঠাৎ করে। এটা কারণটা কি বিষয়টাকে আজ করতে পেরেছে? এটা কারণ হলো সেই যাদেরকে আমরা বন্ধু বলি, যারা আমাদের প্রতিবেশী নিশ্চয়ই আমাদের বন্ধু হবে। আমরা ভারতের সঙ্গে আমাদের কোনো শত্রু, আমরা চাই ভারত আমাদের প্রতিবেশী, সবচাইতে ক্লোজ প্রতিবেশী। আমরা সবচাইতে ক্লোজ হয়ে থাকতে চাই, সবচাইতে নিবিড় হয়ে থাকতে চাই। কিন্তু তার মানে এই নয় আমাদের স্বার্থ কখনো 1 ইঞ্চি আমরা বিকিয়ে দেব না। আমাদের স্বার্থ এবং পরস্পর দেশের মধ্যে যে চুক্তি হয়, এই চুক্তিগুলির উদ্দেশ্য, চুক্তিগুলি হলে প্রথম কথা হচ্ছে বন্ধুত্ব, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সহ অবস্থান। পরস্পর প্রত্যেকটা দেশের সঙ্গে সহ অবস্থান করলে তাহলে তো পৃথিবীতে শান্তি আনবে। আজকে রাশিয়াতে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল আমাদের মুসলিম দেশগুলিতে ফিলিস্তিনের উপর প্রতিদিনই দেখবেন ছোট ছোট বাচ্চাকে নিহত করছে। এইটা আমাদের সমস্ত পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ সবাই আমাদের একত্রিত হতে হবে, এই সমস্ত অন্যায় কাজের দিকে সোচ্চার হতে হবে। সেই সোচ্চার হতে হলে আমরা যদি সবাই সিটিজেন হিসেবে ভালো হই, অন্য দেশ যদি আমাদেরকে মনে না বাংলাদেশি নাগরিকের সচেতন, আমাদের কথা তারা শুনবে। আমাদের এখানের স্লোগান চলে যাবে সেই ওয়াশিংটন, আমাদের এখানের এই বটতলার স্লোগান চলে যাবে আপনার লন্ডন, এখানে স্লোগান চলে যাবে দিল্লি। আর যদি আমরা সেই নেতিয়ে পড়া মানুষ হই, যে আমরা কি বলে ওই চেপে পড়ে খাই যদি বলি শুধু যে আমরা যেখানে যাবো গোবরে যা পাবো যেখানে খাবো, তাহলে তো আমাদেরকে মানুষ ভালোবাসবে না, বিশ্বাস করবে না আমাদের। সুতরাং এই বিশ্বস্ততা আমি এই বন্যার কথা যেটা বলছিলাম, আমরা মানুষের দুঃখে দুর্দশায় আবহাওয়া হওয়া আমাদের কর্তব্য। আমাদের মুসলমানটা হলো বটেই মানুষ হিসেবে, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ কোনো ব্যাপার না। আজকে এই কথা একটা কথা বলে যাচ্ছি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এদেশের নাগরিক। এখানে শুধু মুসলমানদের দেশ নয়, হিন্দুদের দেশ নয়, বৌদ্ধদের দেশ নয়, এটা মানুষের দেশ, মানুষের দেশ। আমরা সব মানুষ ভাই সব মানুষ ভাই। হিন্দু ভাইরা যারা আছেন, বৌদ্ধ ভাইরা যারা আছেন, কোনোদিন ভাববেন না যে আপনার মাইনরিটি শব্দটা এই কনস্টিটিউশন থেকে উঠিয়ে দেওয়া হবে ভবিষ্যৎ। সুতরাং আমরা মানুষ হিসেবে চিন্তা করবো। তাহলে আপনি যে বলে আছেন যে হিন্দু ভাই, তাতে তার মনটা ছোট হয়ে যায় যেটা আমি মাইনরিটি। আপনি কখনোই চিন্তা করবেন না যে আমরা মাইনরিটি। এবং আমাদের যে প্রধান উপদেষ্টা, উনি অত্যন্ত লিবারাল এবং অত্যন্ত সৎ দক্ষ। উনি প্রায় বলেন, ওনার যে গ্রামীণ ছিলেন, গ্রামীণ ধর্মের মধ্যে কিন্তু ওই ধর্ম হিন্দু মুসলমান কিছু নেই। উনি বলেন মানুষ ওই নাম লেগেই বোঝা যাবে যে নারী বা পুরুষ, এই তো, এর চেয়ে আর কোনো কিছু দরকার নেই। তারপর আমরা মানুষ, সবাই আমরা মানুষ। আমাদের কোনো হিন্দু ভাইদের এখানে আপনি যাবেন, হিন্দু ভাইরা আমাদের কাছে আসবে, বৌদ্ধ খ্রিস্টান আমরা এক মিলে এই জাতি এই দেশকে আমরা উন্নয়নের শিখরে উঠে দেবো। সুতরাং অন্য দেশও বলা সাহস পাবে না যে আমার ওইখানে হিন্দু ভাইরা আছে তাদের বক্তা হবে, হিন্দু বলে কিছু নেই তো, কারণ আমরা সব মানুষ। সুতরাং অন্য কেউ বলার সুযোগ পাবে। যখনই আপনি মুসলমান বলবেন ভারত আমাদের মুসলমান আছে, ওখানে তারা বলে মাইনরিটি, তাদের অত্যাচার যখন আমাদের কাপড়ে। সুতরাং তারাও হয়তো একদিন এরকম হবে। আজকে তো মোদী সরকার ওখানে তার হিন্দু রাষ্ট্র হিসেবে তার দলের ফিলোসফি হচ্ছে যে হিন্দুত্ববাদ চিন্তা। সুতরাং এই হিন্দুত্ববাদ মুসলমানবাদ এটা নাগরিকদের মধ্যে থাকে। যখন আমি মসজিদে যাবো মুসলমান, আমি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটা আমার ফরজ। হিন্দুদের তারা পূজা করবেন, তাদের জন্য তারা করবেন, বৌদ্ধদের যা প্রার্থনা তারা করবেন। সুতরাং সেখানেও আপনি যেহেতু বেশি সংখ্যায়, যেহেতু আপনি বেশি, তার যাতে অধিকার ক্ষুণ্ণ না হয়, সরকার না বলেও আপনার প্রতিবেশী সে প্রতিবেশীর দুঃখ দুর্দশা দেখার দায়িত্ব আপনার। সকালে উঠে আপনার প্রতিবেশী কেমন আছে আপনি খাওয়ার আগে খোঁজ নেওয়া দরকার। প্রতিবেশী যদি গরিব হয় তাহলে তো আরো আপনার খরচ হয়ে যায়, আমার প্রতিবেশীকে খেয়েছে কিনা তাহলে আপনি খোঁজ নেই। প্রতিবেশীর সঙ্গে কথা বলবেন, আপনার মুখটা কালো করে কথা বলবেন, এটাও বিশুদ্ধ। আপনি যার সঙ্গে কথা বলেন একটু হেসে যদি কথা বলেন,
এইটাও আপনার প্রতিবেশীর জন্য উপকার হতে পারে। সুতরাং এগুলি হয়তো আরও সময় নিয়ে আমাদের আলোচনা করা যাবে। আজকে আপনারা অনেক ক্লান্ত। আমি শেষ কথা যেটা বলতে চাচ্ছি যে আমাদের একটা মনোজাত করে আমরা শেষ করবো যারা শহীদ হয়েছেন এবং আমাদের যারা রক্ত দিয়েছেন সবার জন্য এবং দেশের সমৃদ্ধির জন্য এবং আমাদের দেশের হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি ইত্যাদি এখন যারা ইয়েতে আছে হাসপাতালে আছে তাদের রোগ মুক্তি কামনা করে আমরা দোয়া করবো। এবং শেষ কথাটা হচ্ছে যে বন্যা করবো তো আপনার চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা একটা নাম্বার আছে দেখবেন ওই টেলিভিশনে কিন্তু দেওয়া হয়, ওই নাম্বারে আপনার টাকা জমা দিতে পারেন। আর একটা হচ্ছে যারা ঢাকা যাচ্ছেন যদি আমরা মনে করেন বন্ধু বান্ধব 2-4 জনের টাকা নিয়ে ওই যে আপনার টিএসসি বলে ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের একটা সেন্টার আছে, এটা টিএসসি বলে, ওখানে ছেলেরা ছাত্ররা দিচ্ছে, সেখানে ক্যাশ দিতে পারেন অথবা কিছু যদি কিনে নিয়ে যেতে পারেন শুকনো জিনিস অথবা আপনার লাইটার ইত্যাদি যা সরঞ্জামাদি কিনে যখন কেউ ঢাকা যাচ্ছে আপনি দিয়ে দিতে পারেন, আপনার বিশ্বস্ত বন্ধুকে দিয়ে দিতে পারেন। আর আমি কালকে যাচ্ছি কিন্তু 4 জন আমাকে দিতে চান ওরকম কিনে কিছু আইটেম কিনি আমি ওটা নিয়ে যাই আমি ওই এদেরকে দিয়ে দিতে পারি, ওখানে ছাত্রদের যাদের কেন্দ্র আছে সেখানে দিয়ে দিতে পারি। এখানে এটা হলো মানবিক দিকটা আমাদের সবসময় বিরোধ করে। আমরা যে আমরা মানুষ আল্লাহ তাআলা সবার উচ্চ মানুষ, এই ফিলোসফি এই দর্শনটা আমরা সবাই ভালো হয়ে যাই। যারা এতদিন দুর্নীতি করে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে একমাত্র উনিই জানেন কাকে ক্ষমা করবে। যারা দুর্নীতি করেছেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চান এবং আমাদের দেশে আইনের কাছে ক্ষমা যদি পান সেটা তো আরও ভালো। সেখানে আর আমরা যারা আছি যারা মোটামুটি ভালো মনে করি তারা ওই সমস্ত দুর্নীতিবাজ বা ওই সমস্ত অপরাধীদেরকে নিজের হাতে কখনো গায়ে হাত দিয়ে না, কখনো লাঠি হাতে দেন না, দরকার হলে পুলিশকে খবর দেন, পুলিশকে ধরে দেবে, সেখানে আইন হবে, হাজত আছে সব। আমার ইসলামপুরে আজকে এই গর্বটা করে আমি যেতে চাই যেন কেন্দ্রে ফিরে ঢাকায় যেন আমাকে কেউ না বলে যে তোমার ইসলামপুরে চাঁদাবাজি হচ্ছে, তোমার ইসলামপুরে ঘুষ দেওয়া হচ্ছে, তোমার ইসলামপুরে স্টেশনে কালোবাজারে হচ্ছে। আপনাদের সোচ্চার হতে হবে। কে কালোবাজারে টিকিট বিক্রি করে তাকে ধরেন, একদিন ধরে সাহস করে ধরেন, আপনি একটু সাহস করে সাবু সাহেব মুখ পেতে দেবে, আপনি কালোবাজারের টিকিটকে ধরতে পারবেন না কেন? আপনি ধরতে পারবেন। আর আপনার নিজে যদি কালোবাজারি হয়ে যায় তাহলে তো মুশকিল। আমরা নিজেরা কালোবাজারি হবো না, আমরা নিজেরা দুর্নীতি করবো না, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা সদা সত্য কথা বলবো। এই কথা বলে এরপরে আমার মনে হয় সবাই যারা আসছেন আমি সবার নাম নিতে পারি না, অনেক সাংবাদিক ভাইরাও আসছেন, আমি সবার নাম জানলেও নাম ভুল হওয়ার ভয় আমি নাম বলিনি, আমি বললাম। আর আপনারা যা কষ্ট করে আসেন দূর দূরান্ত থেকে আরও অনেক কথা বলার ছিল, তারা অন্যদিন বলা যাবে, আজকে আর আপনাদের কষ্ট দিতে চাই না। আপনারা মহত্বের পরিচয় দিয়ে আমাদের এখানে কমিটির কথা বলা হয়েছে, এই বিষয়টা আমি আজকে আলাপ করতে চাই না। আমরা মিলেমিশে চাই। আমরা শুধু বিএনপি কেন, বিএনপির মধ্যে ভাঙন, আমি যখন সভাপতি ছিলাম এখানে তো অনেকে স্লোগান দিচ্ছে, আমি বলছি সবাইকে আসতে পারবো, আমার এখানে কাপ চা খাইয়ে যেতে হবে। বিএনপি এমন একটা দল, এইটা নেত্রী হচ্ছে খালেদা জিয়া, তার মতো একটা মহৎ প্রাণ নেতাকে আপনারা দেখেছেন খুব কম। সুতরাং তার নেতৃত্বে যদি আমরা আনতে চাই, নিজেদের পতাকা কোন দল করলে এই দলটাকে ঠেকাবো করবে। তাহলে আগের দল অনেকে বলে যে আগে যারা দুর্নীতি করছে, আগে যারা মারামারি করছে, তোমাদের তো ওইরকম করছে, সেটা আমি বলি না। যারা কমিটি এমন একটা কমিটি করেন, গ্রহণযোগ্য কমিটি, সবাই মিলে কমিটি করেন, যারা কাজ করে মাঠে থাকে, সব কাজ করে। এটা বাদ দিয়ে ওই যে মানে স্ল্যাং আছে যে কি বলে ল্যাং মারা আর কি কমি মারা, এই সমস্ত করে তো লাভ নাই। এই রাজনীতি অচল হয়েছে, এই রাজনীতি চলবে না। সবাই আসেন আমরা একত্র হই। কারো ব্যক্তিগতভাবে আরেকটা কথা, কারো ব্যক্তিগতভাবে কারো সমালোচনা করা, প্রকাশ্যে কারো নিন্দা করে এই দলের মধ্যে মনে করেন ওই লোকটা খারাপ, তাকে সংশোধন করার বিভিন্ন কায়দা আছে। এবং যারা যদি ডিভিশন হতে চায় তাদের ডাকে, ভাই আসো তুমি ডাকো, তোমার এখানে আমার যাই, আমাকে যদি জায়গা, আমি তো যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ডাকলাম, আমি কোনোদিন তো আমি বলি না যাবো ওখানে যাবো, আমাকে ডাকেন, আমি আপনাদের যদি কোনো মধ্যে কাজে লাগে আমি আসবো, আসে আমাদের মিলেমিশে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ইউনাইটেড, মনে রাখবেন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যতক্ষণ আমরা একত্র হয়েছে, ওই যে ছোটবেলায় পড়ছে না ক্লাস করতে, ওই যে বাবা বললো যে তোমরা 7 ভাই আছো,
তোমরা একটু মারামারি করো, তোমরা একটা কাজ করো, ওই বাঁশের কঞ্চি নিয়ে আসো, 7টা কঞ্চি নিয়ে আসো। 7টা কঞ্চি নিয়ে এসে ওই মুঠো করে এক ছেলেকে দিছে, এরকম বাঁকায় ভাঙতে পারে না, ওর মধ্যে থেকে একটা ধরে নিছে, তার এ করেছে একটু বাগানো যায়, আর একটা টানছে আর একটু বাগানো যায়, যখন একটা দুটো হয়েছে ভেঙে গেছে। তোরে কি শিখলি বলতে পারে না। এই যে 7টা যখন কঞ্চি ছিল একত্র ছিল, এটা খুব শক্ত ছিল, যার জন্য এটা ভাঙা যায় না। তোর 7 ভাই একত্র থাকবি, ভালো কাজ করবি, সাহস কেউ তোর ক্ষতি করতে পারবে না। আর এর মধ্যে আলাদা আলাদা হয়ে যাওয়া সে ক্ষতি। আজকে বিএনপি মনে করে এসে যে ক্ষমতায় পদে এসে গেছে, লাভ হচ্ছে কিচ্ছু হবে না। ক্ষমতা এমন জিনিস, 1 ঘন্টা আগেও শেখ হাসিনা জানে নাই যে তার কি আপনার এত প্রফুল্ল নিশ্চয়ই হবে একটা স্বাধীনতা দিয়েছে আমি, কিন্তু এই ক্ষমতার প্রফুল্লতা দেখায় না কখন। এটা একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, একমাত্র মালিক আল্লাহ, আল্লাহর উপর ছেড়ে দেয়। এবং সবাই মিলেমিশে যারা বিভক্তি সৃষ্টি করতে তাদেরও ডাকেন। আপনার চাইলে বুদ্ধি তার কম হতে পারে, আপনি মুরব্বী হিসেবে বা হিসেবে তার কাছে যান, কে নেতা বিভক্তি করছে, উনি যদি আপনার কাছে নেতার কাছে যান, সবাই আমরা একত্র হয়ে সম্মিলিতভাবে বিএনপিকে শক্তিশালী করবো, বিএনপি সেটা ক্ষমতায় আসবে, ক্ষমতায় বলে না আমরা সেবা করার সুযোগ। এই কথাটাও এইটাও আমি উঠিয়ে দিতে চাই। আমার ব্যক্তিগত হলো যে আমরা ক্ষমতায় আসছি, আমরা ক্ষমতায় আসিনি, আমরা খ্যাতমতকারে এসছি, আমরা একটা খ্যাতমতকারের যে একটা জায়গা আছে, এই খ্যাতমতকারের জায়গা আছে, আমরা আপনাদের সেবা দিতে এসছি, আমরা সেবা করবো। সেই মানসিকতা আমরা সবাই শিখে আমরা সবাইকে খ্যাতমত করবো, দেশবাসীকে আমরা খদ্দের করতে যে সুযোগ হতে পাই সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করি, দলটাকে আমরা গুছিয়ে দিই। যাদের যে আপনারা কষ্ট করেছেন, এখন হুজুর করে আসেন, একটু দোয়া করেন। আমাদের যে শহীদ যারা হয়েছে আজকে এখানেও আমাদের আছে, যারা বৈষম্য বিরোধী যারা নেতৃত্ব দিয়েছেন ছাত্র এখানে আছে, যেহেতু তারা আমাদের দলের সঙ্গে, তারা আমি সবাইকে চিনি, আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার তাদের নিষেধ আছে, আসলে তারা তো দলীয় না, তারা তো নিরপেক্ষ। সুতরাং তারাও এখানে যারা শুনছে তাদেরকেও ধন্যবাদ দিই। তাদের যারা বন্ধু, যারা আমাদের সন্তান যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি। আর বন্যাদের দুর্গতের কথা যেটা বললাম, এটা ভুলেন না, আপনি আজকে এই নাম্বারটা নিয়ে নেন, সেই নাম্বারে আপনার টাকা যে যা পারেন সেখানে জমা দেন, আর টাকা কেউ বলে ওখানে পাঠিয়ে দেন। আর কালকে আমি যাচ্ছি, যদি কেউ পারেন সেখানে আমার পৌঁছে দেন, আমি আপনাদের ওদের বিশ্বাস থাকে তাহলে দিয়ে দেন, আমি টাকা। এই বলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই এখানে কষ্ট করেছেন, সবার জন্য ধন্যবাদ।